প্রিয় ছাত্রছাত্রী, প্রথমেই তোমাদের হাস্যোজ্জ্বল ও আনন্দমুখর মুক্তির আনন্দময় মুহূর্ত এবং তোমাদের জীবনের শ্রীবৃদ্ধি কামনা করছি। শুরু করছি আজকের পর্ব 161 পেজের রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স নামক অধ্যায়টির কোষে দেখি 11.1-এর 4 এবং 5 নং অঙ্কটি। দেখো, প্রথমেই আমরা 4 নম্বর অঙ্কটি করব। মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখল। তা অঙ্কটির আজকে আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, কারণ বিস্তারিতভাবে 1 থেকে 3 পর্যন্ত করেছি। তোমরা অঙ্কগুলো দেখে নিও। আমাদের এখন প্রসার নির্ণয় করতে হবে। তা প্রসার নির্ণয় করতে গেলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা প্রথমে নির্ণয় করতে হবে। সর্বোচ্চ সংখ্যা এখানে 130 এবং সর্বনিম্ন সংখ্যা এখানে 52। সুতরাং প্রসার হচ্ছে 130 বিয়োগ 52 সমান 78। এবার প্রসার তো পেলাম। এখন যেটা মূল কাজ সেটা হচ্ছে শ্রেণী অন্তর এবং কটি শ্রেণী নিব তা নির্ণয় করা। আর শ্রেণী অন্তর আমি তোমাদেরকে পূর্বের অঙ্কগুলোতে বলেছি 10 করে নিলে সুবিধা হয়। তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। তা আমি 10 করেই নেব। তা 10 করে যদি অন্তর নেই তাহলে মোট কটি শ্রেণী পাবো? 78কে 10 দিয়ে ভাগ করলে যা পাবো তাই, অর্থাৎ 7.8, অর্থাৎ 8টা শ্রেণী হচ্ছে। কিন্তু আমাদের তারপরও একটি শ্রেণী অতিরিক্ত নিতে হবে, কারণ ওই উচ্চ সীমাটাকে আমার পরের লাইনে গিয়ে নিম্ন সীমায় সংখ্যাটির মান বসাতে হবে। তাই আমাদের অতিরিক্ত একটি সারি হচ্ছে। তোমরা ইচ্ছে করলে অঙ্কটি বইয়ে যেভাবে তোমাদের নির্দেশ দিয়েছে সেভাবেও তোমরা বের করে নিতে পারো। তার জন্য তোমাদের যেতে হবে 152 পেজে। উদাহরণটি তোমরা ভালো করে লক্ষ্য করো। এই যে প্রসার 275 বিয়োগ 75, 200 হলো। এবার কটি শ্রেণীতে ভাগ করেছে? দেখো 6টি শ্রেণীতে ভাগ করেছে, তাই 6 দিয়ে ভাগ করলো। আমাদের কি হলো? উত্তরটা 35-এর কাছাকাছি হলো। 35-এর কাছাকাছি। তাহলে এখন শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী অন্তর হবে কত? 6 করে। তোমরা এভাবেও করে নিতে পারো। এখন দেখো, আমি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করে রেখেছি। এটা আমরা করব শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে। তোমাদের জিজ্ঞাসা বিষয় হতে পারে যে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে কেন করব, অথবা কোন পদ্ধতিতে করলে সুবিধা হয়। তা আমার ছোট্ট পরামর্শ তোমাদেরকে যে তোমরা এই অঙ্কগুলো যদি কিছু বলা না থাকে তাহলে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে করলে অনেকটাই সুবিধা পাবে। কারণ এখানে হচ্ছে শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানা একই। আর টেলিমার্কটিও এখানে অন্তর্ভুক্ত করিনি। তোমরা অবশ্যই টেলিমার্কটি অন্তর্ভুক্ত করবে। তোমাদের ছকে কিভাবে করতে হয় সেটা আগেই দেখিয়ে দিয়েছি। আর সীমাটাও চাইলে তোমরা অন্তর্ভুক্ত করবে। আমি সীমাটা এখানে লিখলাম না। দেখো, এখন মূল পর্ব কি, মানে সবচেয়ে এখানকার গুরুত্বপূর্ণ অংশ কোন সংখ্যা কটি আছে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তা কোন সংখ্যা কটি আছে এটা বের করতে গেলে তোমাকে মনোযোগ এবং চোখের স্ক্যান এতটা নিখুঁত হতে হবে যে একটা যদি ভুল করো তাহলে পুরো অঙ্কটি ভুল হয়ে যাবে। এখন কিভাবে করব দেখো, 50 থেকে 60-এর মধ্যে কি কি সংখ্যা আছে আমরা দেখি। 50 তো নেই, 52 দিয়ে শুরু। 52 আছে একটি,
59 আছে একটি, মোট সংখ্যা দাঁড়ালো এখানে দুটি। এবার 60 থেকে 70-এর মধ্যে দেখব। 60 নেই, 61 আছে, 61 আছে একটি, 63 আছে একটি, 65 আছে 4টি। তাহলে মোট কটি সংখ্যা দাঁড়ালো? 4, 5, 6, 6টি। এবার 70 থেকে 80 আছে কটি দেখি। এবার সংখ্যা এখানে দাঁড়াচ্ছে 75 থেকে শুরু। 75 আছে, দেখো খুঁজে দেখবে। 75 আছে দুটি। 76 একটি। 78 একটি। তাহলে মোট কটি দাঁড়ালো? 2, 3, 4টি। এখানে 70 থেকে 80-র মধ্যে সংখ্যা দাঁড়ালো 4টি। এবার আশি থেকে 90-এর মধ্যে, 80 থেকে 90-এর মধ্যে, 80, 90। 80 আছে কটি? একটি। 81 নেই, 82 আছে, 82 একটি। 87 একটি। 89 একটি। আচ্ছা, তারপরে এই পর্যন্ত হয়ে গেল। কটি হলো সংখ্যা? 1, 2, 3, 4, মোট 4টি। এবার 90 থেকে 100, 90 থেকে 100। 90 তো নেই, 91 আছে, 91 আছে দুটি। 92 আছে দুটি। 95 আছে দুটি। 98 আছে একটি। মোট কটি হলো? 2, 4, 6, 7। মোট হলো 7টি। এবার 100 থেকে 110, 100 থেকে 110, 100 থেকে 110। এবার 100 আছে, 100 আছে কটি? একটি। 101ও আছে, 3টি। 105 আছে একটি। 108 আছে দুটি। মোট কটি? 7টি। এবার করব আমরা 110 পর্যন্ত হয়ে গেল।
এবার 110 থেকে 120, 110 থেকে 120, 110 থেকে 120। শুরুতেই আমরা পেয়ে যাচ্ছি 110, 110 একটি, 115 একটি, 116 তিনটি, 118 একটি। মোট কটি হলো? 3 4 5 6, 6টি। এবার 120 থেকে 130, 120 থেকে 130। এবার অর্থাৎ 30টাকে কিন্তু আমরা ধরবো না, কথাগুলো যেন মনে থাকে তোমাদের। তাহলে 120 নেই, 121 আছে, 121 একটি, 125 একটি, 127 দুটি, 128 একটি, 129 দুটি, 130ও আছে, কিন্তু আমরা শেষের ছকে সেটা লিখব। মোট কটি হলো? 2 3 4 5 6 7, 7টি। এবার 130, 130 থেকে 140, শুধুমাত্র 130 আছে দুটি। বাস, আমাদের মূল পর্ব শেষ হলো। এটাই হচ্ছে আমাদের সময় সাপেক্ষ ব্যাপার। এই যে খুঁজে বের করা, এটাই আমাদের কিন্তু সবচেয়ে সময় সাপেক্ষ ব্যাপার। অঙ্কগুলো তোমরা বুঝেই গেছো কিভাবে করতে হবে, কিন্তু খুঁজে বের করাটা কঠিন হয়ে পড়ে। তবে তোমরা যারা খুব মনোযোগী এবং হৃদয় দিয়ে, মস্তিষ্ক দিয়ে, মনোযোগ দিয়ে গভীরভাবে বিষয়টিকে স্ক্যান করো, আমি বিশ্বাস করি তোমাদের খুব দ্রুতই হয়ে যাবে। এখন পরবর্তী পর্ব, অর্থাৎ ছকের যে পর্বটি আছে, আমরা সেটা সেরে ফেলাচ্ছি, তোমরা লক্ষ্য করো। তাহলে শ্রেণী আমাদের শুরু হয়েছিল 50 থেকে 60 দিয়ে। এই যে 50 থেকে 60 দিয়ে শ্রেণী আমাদের শুরু হয়েছে 50 থেকে 60 দিয়ে। তাহলে শ্রেণীর জায়গায় আমরা লিখছি 50, 60, তারপরে কত লিখব? 60, 70, 70, 80, 80, 90, 90, 100, 100, 110, 110, 120, 120, 130, 130, 140। আমাদের শ্রেণী লেখা হয়ে গেল। এবার পরিসংখ্যা, আমরা তো মূল পর্ব আগেই করে রেখেছি, এখন আর কোনো অসুবিধা নেই। 50 থেকে 60-এর মধ্যে, কিন্তু 60কে ধরা যাচ্ছে না,
তাই আমরা এখানে কত পাবো? 50 থেকে 60-এর মধ্যে দুটি, পরিসংখ্যা 2। প্রত্যেকটির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য শ্রেণীগুলোতে। এবার দেখো 60 থেকে 70-এর মধ্যে 6টি, 70 থেকে 80-র মধ্যে 4টি, 80 থেকে 90-এর মধ্যে 4টি, 90 থেকে 100-এর মধ্যে 7টি, 100 থেকে 110, 100 থেকে 110 7টি, 120 থেকে 110 থেকে 120 6টি, 120 থেকে 130 7টি, 130 থেকে 140 এর মধ্যে 2টি। বাস, আমাদের একদম আসল পর্ব কমপ্লিট। এখন শুধু বইয়ের সূত্র মিল করে নিয়মকে মেনে অঙ্কটিকে শেষ করব। দেখো, তোমাদের পূর্বেই বলেছি যে এখানে আমি এই ছকে কিন্তু আর শ্রেণী সীমা লিখি নাই, তাই এখানে শুধু শ্রেণী সীমানা দিয়েছি, কারণ শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমা আর সীমানা কিন্তু একদম একই, তাই তোমরা দিয়ে নিও। আমি সেদিকে দিলাম না, সীমানাটা করলাম। আর টেলিমার্কটিও কিন্তু তোমরা দিয়ে নিবে পরিসংখ্যার পাশাপাশি। আচ্ছা, তাহলে এখানে শ্রেণী সীমানা নিম্ন উচ্চ। শ্রেণী সীমানা কি হবে? এখানে 50-60 আছে, এখানে 50-60ই হবে, এখানে 60-70 হবে। অর্থাৎ এই শ্রেণী আর শ্রেণীটার মধ্যে যা যা আছে ঠিক সারিগুলোতে পরপর করে লিখে দেব। 70, 80, 90, 100, 110, 120, 120, 130, 140। দেখো, আমাদের সীমানা কিন্তু বের হয়ে গেল। এবার মধ্যমান নির্ণয় করব। তা মধ্যমান মানে কি? এই যে সীমানাটা দেখতে পাচ্ছ, এই দুইটার যোগফল, তাকে 2 দিয়ে ভাগ। অর্থাৎ 50 আর 60কে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব। 50 আর 60কে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ। তাহলে কি দাঁড়ালো? 0, 5 5 10 11, 110, তাকে 2 দিয়ে ভাগ। 5 দুগুণে 10, 1 0, 5 দুগুণে 10, অর্থাৎ 50 আমার 5 হলো। তার প্রথম মধ্যমান পেলাম 55। এবার কিন্তু দেখো, এই যে শ্রেণী অন্তর 10, এই যে পার্থক্যটা যে আছে, প্রত্যেকটা মধ্যমানের সাথে 10 10 যোগ করে দাও, তাহলে আমাদের প্রত্যেকটার মধ্যমান পাওয়া যাবে। তাহলে 55 10 65, 65 10 75, 75 10 85, 85 10 95, 95 10 105, 105 10 115, 115 10 125, 125 10 135। তা এই যে আমার মধ্যমান হয়ে গেল।
এবার তোমরা ইচ্ছা করলে আরেকদিন আরেকটি কথা বলেছি সেটাও করতে পারো। 60 থেকে 50 গেলে যে 10 অন্তর থাকে তাকে ভাগ করো 2 দিয়ে 5। এবার প্রত্যেকটার সাথে 5 যোগ করে দাও, একই সংখ্যা দাঁড়াবে। দেখো 50 তার সাথে 5 যোগ করো 55, 60-এর সাথে 5 যোগ করো 65, 70-এর সাথে 5 যোগ করো 75, 80-র সাথে 5 যোগ করলে 85, 90-এর সাথে 5 যোগ করো 95, 100-এর সাথে 5 যোগ করো 105, 110-এর সাথে 5 যোগ করো 115, 120-এর সাথে 5 যোগ করো 125, 130-এর সাথে 5 যোগ করো 135। তাহলে তোমরা এভাবেও করতে পারো। মধ্যমানটা তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করবে। এবার শ্রেণী দৈর্ঘ্য। এবার শ্রেণী দৈর্ঘ্যটা কি? এই যে উচ্চ সীমানার থেকে আমরা নিম্ন সীমানাটা বিয়োগ করব, অর্থাৎ শ্রেণী অন্তরটা 10। এই 10 কিন্তু প্রত্যেকের শ্রেণী দৈর্ঘ্য 10 10 10 10 10 10 10 10 10 হয়ে গেল। এবার পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্বের সূত্র তোমরা কি জানো? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। উক্ত শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ এই যে পরিসংখ্যাটা, প্রথমে যে পরিসংখ্যাটা দেখাচ্ছে এই যে 2, আর শ্রেণী দৈর্ঘ্য মানে 10। তা আমরা 10 করে শ্রেণী দৈর্ঘ্য নিয়েছি আগেই বুদ্ধি করে। তাতে আমাদের সুবিধা কি হয়েছে দেখো, 10, 100, 1000 এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করতে আমাদের খুব সুবিধা, কারণ এদের ডান দিকে শূন্য আছে। শূন্য থাকলে ভাগ করতে আমাদের খুব সুবিধা। একটা শূন্যর জন্য যে কোনো সংখ্যা যাকে ভাগ করব তার বাঁ দিকে 1 ঘর পর দশমিক বসাইয়ে দেবো, বাস আমাদের ভাগ করা হয়ে গেল। তাহলে এই যে প্রত্যেকটা সংখ্যা দেখতে পাচ্ছ পরিসংখ্যার ঘরে, প্রত্যেকটার বাঁ দিকে যদি একটা করে দশমিক বসিয়ে দেই তাহলে 10 দিয়ে ভাগ করা হয়ে গেল। তাহলে পরিসংখ্যা ঘনত্ব আমরা খুব দ্রুত করে ফেলছি বা দ্রুত সেরে ফেলছি। দেখো এখানে 0.2 লিখবো, এখানে 0.6 লিখবো, এখানে 4 লিখবো, এখানে 0.4 লিখবো, 0.7 লিখবো, 0.7 লিখবো, 0.6 লিখবো, 0.7 লিখবো, 0.2 লিখবো। অর্থাৎ পরিসংখ্যার ঘরে যা আছে তাই লিখবো। পরিসংখ্যার ঘরে যা যা আছে তাই লিখেছি, শুধু 10 দিয়ে ভাগ করার জন্য একটা শূন্য থাকায় 1 ঘর বাঁ দিকে শুধু দশমিকটা দিয়ে দিয়েছি। এই হলো পরিসংখ্যা ঘনত্ব। হ্যাঁ, এবার আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা কি করব? সূত্রটা কি? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এখানে মোট পরিসংখ্যাটা লিখিনি, এখানে মোট পরিসংখ্যা হবে 45। তোমরা এগুলা যোগ করে দেখবে, প্রত্যেকটা সংখ্যা পরপর যোগ করে দেখবে, যোগ করে 45 হবে। তুমি নিশ্চিত কিভাবে বলতে পারো? দেখো তোমাদের বইয়ে 45টি বাড়ির কথা বলা আছে, অর্থাৎ পরিসংখ্যা অবশ্যই এখানে 45 হবে। আমি এখানে গুনে গুনে করেছি, তোমরাও গুনে কনফার্ম হয়ে নিবে। তাহলে এখানে সূত্রটা কি দাঁড়ালো? আপেক্ষিক পরিসংখ্যার উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তার মানে পরিসংখ্যার ঘরে যত আছে প্রত্যেককে আমরা 45 দিয়ে ভাগ করব। তাহলে 2কে আমাদের প্রথম 45 দিয়ে ভাগ করতে হবে। আপেক্ষিক পরিসংখ্যা বের করতে গেলে আমার পরিসংখ্যার যে 2 আছে তাকে আমরা 45 দিয়ে ভাগ করব। আচ্ছা দেখো, 2কে 45 দিয়ে ভাগ করলে দুইকে 45 দিয়ে ভাগ করব, হবে 0.04। আবার 6কে 45 দিয়ে ভাগ করব, হবে 0.13। 4কে 45 দিয়ে ভাগ করব, হবে 0.08। আবার 4 আছে, আর লিখলাম না, এটাও ফল 0.08। এবার 7কে 45 দিয়ে ভাগ করব, হবে 0.15।
এবার 7 দিয়ে আবার ভাগ, 7কে আবার 45 দিয়ে ভাগ হবে 0.15। 6কে 45 দিয়ে ভাগ করব, আমরা পূর্বেই 6কে আবার ভাগ করা আছে, সেই ফলটি লিখে দিলেই হলো। অর্থাৎ এই যে 6কে 45 দিয়ে ভাগ করলে 0.13, 0.13। 7কে 45 দিয়ে ভাগ করব, পূর্বেই আমরা করে রেখেছি, 7কে 45 দিয়ে ভাগ, ফল হয় 0.15, 0.15। 2কে 45 দিয়ে ভাগ করব, 2কে 45 দিয়ে আমরা পূর্বেই ভাগ করেছি, তাহলে ফল হয় আমার 0.04। এবার পরিসংখ্যার শতকরা হার। এবার আপেক্ষিক পরিসংখ্যা যা ফল হয়েছে তাকে 100 দিয়ে আমরা গুণ করব, গুণ করলেই পরিসংখ্যা শতকরা হার বেরিয়ে যাবে। তা শর্টকাট কিভাবে করব, এখানে দশমিকটা যদি আমরা দুবার সরিয়ে দিই, 100 দিয়ে গুণ করার মানে 100 মধ্যে 2টি শূন্য আছে, এই 2টি শূন্যর জন্য আমরা কি করব, দুঘর ডান দিকে দশমিক দিয়ে দিব, তাহলে আর আমাদের অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি অঙ্কটি হয়ে যাবে। তাহলে দুঘর পরে মানে এখানে 4 হচ্ছে, দুঘর পরে মানে 13 হচ্ছে, দুঘর পরে মানে 8 হচ্ছে, এটা 8 হচ্ছে, 15 হচ্ছে, এটা 15 হচ্ছে, 13, 15, 4। অর্থাৎ শুধু এখানে দেখো দশমিকটা দুঘর সরে গেল। তোমরা ইচ্ছা করলে এটা ডান দিকে দশমিক দিতে পারো, কিন্তু পূর্ণ সংখ্যার ডান দিকে দশমিক না দিলেও চলবে, তাই তোমরা দিতেও পারো অথবা নাও দিতে পারো। তাহলে আমার এটি ছকটি সম্পূর্ণ হয়ে গেল। তোমরা ভালোভাবে বুঝেছো কিনা কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমরা তোমাদের শিক্ষক মহাশয়, সে স্কুলের হোক অথবা তোমার গৃহশিক্ষক অথবা যার কাছে তোমরা পড়ো, তাদের সুপরামর্শ তোমরা অবশ্যই নেবে, বাড়িতে তাদের কথা মতো করবে। আর যদি সময় পাও তবে সময়টাকে সৎ কাজে লাগাবে, অর্থাৎ এই এডুকেশনাল ভিডিও যেগুলো সেগুলো দেখতে পারো। 5 নম্বর অঙ্কটি কী বলছে দেখো, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি আমি করছি, দেখো ছকটি বানাচ্ছি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অঙ্কর মধ্যে কোনো জটিলতা নেই। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে তোমাদের অল্প সময়ের মধ্যে তোমরা শেষ করতে পারবে। তো এখানে বইয়ে বয়স আছে, আমি বয়সই লিখলাম, বয়স। তারপরে রোগীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা, অর্থাৎ পরিসংখ্যা। আর যেটি বইয়ে করতে বলেছে সেটি লিখতে হবে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কথাটা লিখতে হবে। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার দেখো বইয়ের মধ্যে ছকটি তোমরা খুব সুন্দরভাবে দেখবে। এখানে শ্রেণী সীমা বা শ্রেণীর সীমানা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এভাবে দেওয়া আছে। আর নিচে নিচে কি পরিসংখ্যাগুলো দেওয়া আছে, ঠিক যেভাবে আছে আমরা ছক অনুযায়ী ঠিক একইভাবেই লিখব। তাহলে আমাদের বয়সের ঘরে লিখব 10 থেকে 20,
পরিসংখ্যা দেওয়া আছে 80। দাগটা দিই। এইবার 20 থেকে 30 দেওয়া আছে পরিসংখ্যা 40। এবার 30 থেকে 40 পরিসংখ্যা 50। চল্লিশ থেকে 50 পরিসংখ্যা 70। পঞ্চাশ থেকে 60 পরিসংখ্যা 40। 60 থেকে 70 পরিসংখ্যা 20। তোমাদের ছকের কাজ শেষ। এবার শুধু বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে, তাহলেই শেষ। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কথাটির মানে কি? তো দেখো, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার মানে হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনে কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর সাপেক্ষে যে ক্রমযৌগিক পরিসংখ্যাটি লেখা হয় সেটি ওই শ্রেণী এবং তার পরবর্তী সকল শ্রেণীর মোট পরিসংখ্যার সমষ্টির সমান। অর্থাৎ এই যে শ্রেণীটি দেখতে পাচ্ছ, পরিসংখ্যা এখানে আছে 80, এই শ্রেণী এবং পরবর্তী শ্রেণী যেগুলো নিচে আছে দেখো 40, 50, 70, 40, 20, এগুলো সবগুলো সমষ্টি হচ্ছে 300। এবার কি হবে পরবর্তী শ্রেণীগুলোতে? বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকায় ক্রমযৌগিক পরিসংখ্যার মান ক্রমান্বয়ে কমতে থাকবে, অর্থাৎ ধীরে ধীরে কমতে থাকবে। কথাটি দেখো কি হলো, এই যে 300 আছে, এটা কি? এই যোগফল, অর্থাৎ এখানে বৃহত্তর মান হচ্ছে 300। এই 300 থেকে শ্রেণীর যে 80, অর্থাৎ প্রথম শ্রেণীর যে 80টি আছে তা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 220 হবে। এবার এই 220 থেকে এই যে 40 বিয়োগ করতে হবে। 40 বিয়োগ করলে কি হবে? 180 হবে। এবার এই 180কে আবার লিখবো এখানে। 180 থেকে 50 বিয়োগ করব, 130 হবে। এই 130 থেকে 70 বিয়োগ করব, 70 বিয়োগ করলে 60 হবে। এই 60 থেকে 40 বিয়োগ করব, 20 হবে। অর্থাৎ অঙ্কটি এখানেই সমাপ্ত হলো। তা তোমরা দেখো, এই অঙ্কটিতে কোনো ঝঞ্ঝাট নেই, কোনো সময়ও ব্যয় হবে না। অর্থাৎ এ ধরনের পরীক্ষায় অঙ্ক এলে তোমাদের জন্য খুবই মঙ্গল, সময়ও বেঁচে যাবে এবং যথাযথ নাম্বারটিও পেয়ে যাবে। তোমরা চাইলে এই যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এভাবে না লিখে এভাবেও লিখতে পারো। 10 থেকে 20 না লিখে 10 বা 10-এর বেশি, 20 থেকে 30 না লিখে 20 বা 20-এর বেশি, 30 থেকে 40 না লিখে 30 বা 30-এর বেশি, 40 থেকে 50 না লিখে 40 বা 50-এর বেশি, 50 থেকে 60 এভাবে না লিখে
50 বা 50-এর বেশি, 60 বা 70 না লিখে 60 বা 60-এর বেশি লিখতে পারো। বাকিগুলো কিন্তু সব একই থাকবে, পরিসংখ্যা যা আছে তাই থাকবে, বৃহত্তর সূচক্রম যৌগিক পরিসংখ্যা যা আছে তাই থাকবে। শুধু ইচ্ছা করলে তোমরা এই যে বয়সের যে শ্রেণীগুলো দেখতে পাচ্ছ এইটুক পরিবর্তন করে এভাবে লিখতে পারো। শুধু তাই না, তোমাদের বইয়ের 159 পেজের যে উদাহরণ দুটো দেওয়া আছে, দেখো এই যে শ্রেণী সীমানা, সাপ্তাহিক খরচ, বৃহত্তর সূচক্রম যৌগিক পরিসংখ্যা, এই উদাহরণটি তোমরা ভালোভাবে দেখবে। এভাবেও কিন্তু অঙ্কটি করা যেতে পারে। এই পাশে আছে, বাঁদিকে আছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এগুলা অবশ্যই এই উদাহরণ দুটি তোমরা ভালো করে দেখবে, কারণ এভাবেও কিন্তু করা যায়। তাহলে অঙ্কটি মোট 3টি পদ্ধতিতে আমরা করতে পারছি। তো তোমরা যে পদ্ধতি তোমাদের বেশি সুবিধা মনে হয় তোমরা সেটি করবে। ভালো থাকো, সুস্থ থাকো।